আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, ইসরায়েলে সরাসরি আঘাত হানে অর্ধশত ইরানি ক্ষেপণাস্ত্র, দেশব্যাপী সাইরেন বাজে 20,000 বার। 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রাথমিক খতিয়ান এবং সার্বিক বিবরণ প্রকাশ করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলের। সময় ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তার মধ্যে অন্তত 50টি ইসরায়েলের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি দেশটির বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এরপর জানাবো, আগের কোনো প্রেসিডেন্ট এতটা নগ্নভাবে আত্মসমর্পণের কথা বলেনি, বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বহুবার স্পষ্টভাবে জানিয়েছে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করতে বলা, কিন্তু ইরান হচ্ছে বীরের জাতি, তারা কখনো যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েলের কথায় আত্মসমর্পণ করবে না। এদিকে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন, পাকিস্তানের পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিল ইসরায়েল এবং ভারত। ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকা সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে 1970-80-এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়। তবে ইহুদিবাদী ইসরায়েল সেগুলো ইরানের গুলির মতো ধ্বংস করার চেষ্টা করেছিল এবং তার সঙ্গে যোগ দিয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত ভারতের সরকার পাকিস্তানের সেই পারমাণবিক স্থাপনা ধ্বংস থেকে পিছে সরে আসার কারণে ইহুদিবাদী ইসরায়েল পাকিস্তানের সেই পারমাণবিক বোমা ধ্বংস করতে পারেনি। এদিকে 52 বছরের সব থেকে ভয়াবহ পতনের মুখে মার্কিন ডলার ভয়াবহ পতনের মুখে পড়েছে। বছরের প্রথমার্ধ শেষ হতে না হতেই বৈশ্বিক মুদ্রাগুলোর বিপরীতে ডলার সূচক 10% বেশি হারিয়েছে, যা 1973 সালে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু হওয়ার পর প্রথমার্ধে সব থেকে বড় ধস, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোশ্যাল মিডিয়ায় সংস্থার চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ এনেছে এনবিআরের চেয়ারম্যান। তারা জানিয়েছে, একটি বিদেশি নাম্বার ব্যবহার করে তারা এনবিআরের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে গুজব ছড়িয়ে তাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণে কর্মকর্তারা এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের সরাসরি আঘাত হানে অর্ধশত ইরানি ক্ষেপণাস্ত্র, দেশব্যাপী সাইরেন বাজে 20,000 বার। 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রাথমিক খতিয়ান এবং সার্বিক বিবরণ প্রকাশ করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলের। সময় ইরান যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্তত 50টি ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি দেশটির বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এই সংঘাত শুরু হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলার মাধ্যমে, যার প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেয় তেহরান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই পক্ষের ক্ষয়ক্ষতি বিস্তারিত এখনও প্রকাশ পেতে শুরু করেছে। ইসরায়েল এই পুরোপুরি সময় জুড়ে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের উপর করা সেন্সরশিপ আরোপ করে, যার ফলে দেশটির সামরিক এবং নিরাপত্তা স্থাপনায় আঘাত সংক্রান্ত ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ বন্ধ রাখা হয়, যার ফলে ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও অস্পষ্ট করে রাখা হয়েছে। তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানায়, ইসরায়েলের সেনাবাহিনী, জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম এবং স্বাস্থ্য কল্যাণ ও
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের দিকে মোট 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 50টি সরাসরি লক্ষ্যবস্তু ভেদ করে। এছাড়াও ইরান 1050টিরও বেশি ড্রোন পাঠায়, যার মধ্যে 570টি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। তবে শুধু একটি ড্রোনই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যায় বলে দাবি করা হয়। এই হামলা চলাকালীন দেশব্যাপী প্রায় 19,500 বার সাইরেন বাজানো হয় এবং ইসরায়েল দাবি করে যে তারা 85 থেকে 90% ক্ষেপণাস্ত্র এবং 99% ড্রোনই প্রতিহত করেছে। ইরানের এই হামলায় ইসরায়েলের 29 জন নিহত এবং 3,491 জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হন বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। লক্ষ্যবস্তু এলাকা থেকে প্রায় 11,000 জনকে সরিয়ে নেওয়া হয় এবং কর্তৃপক্ষের কাছে 38,000-এর বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ জমা পড়ে। আগের কোনো প্রেসিডেন্ট এতটা নগ্নভাবে আত্মসমর্পণের কথা বলেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বহুবার স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করানো। তিনি বলেন, ট্রাম্প সত্যটা প্রকাশ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকানরা কেবল তখনই সন্তুষ্ট হবে যখন ইরান পুরোপুরি আত্মসমর্পণ করবে এবং পরাজয় মেনে নেবে। এর বাইরে তাদের আর কিছু চা নেই। যুদ্ধবিরতির মধ্যে আজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সব কথা বলেছেন। বৃহস্পতিবার 26শে জুন জাতীয় টেলিভিশনে প্রচারিত এটি তার তৃতীয় টেলিভিশন বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের প্রসঙ্গে খামেনি তুলে ধরে বলেছেন, যেখানে ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের সত্যহীন আত্মসমর্পণ দাবি করেছিলেন। খবর CNN-এর। খামেনি বলেন, 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানি সরকার ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি মৌলিক দ্বন্দ্ব চলে আসছে। তিনি অভিযোগ করেছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নিজেদের প্রকৃত উদ্দেশ্য গোপন করে বিভিন্ন অজুহাত দেখিয়ে আসছে। কখনো মানবাধিকার, কখনো নারীর অধিকার, কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, কখনো পারমাণবিক কর্মসূচির মূল্য ইত্যাদি বিষয়, আবার কখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনের ইস্যু তুলে ধরা হয়েছে। কিন্তু এই বিবৃতিতে তিনি ট্রাম্প সত্যটা প্রকাশ করেছেন। তিনি নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে ফেলেছেন, বলেন খামেনি। আগের কোনো প্রেসিডেন্ট এতটা নগ্নভাবে বলেনি, কারণ কোনো জাতিকে সরাসরি আত্মসমর্পণের কথা বলা অগ্রহণযোগ্য। এটা অবাস্তব এবং অযৌক্তিক। তিনি আরও দাবি করে বলেন, তারা নানা অজুহাত দাঁড় করালেও প্রকৃতপক্ষে তারা চেয়েছিল ইরান আত্মসমর্পণ করুক। কিন্তু ইরান বীরের জাতি, তারা কখনো ইহুদিবাদী ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমাদের কাছে কখনোই আত্মসমর্পণ করেনি। ইরান সম্মান নিয়ে বাঁচে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন, পাকিস্তানের পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিল ইসরায়েল এবং ভারত। ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকা সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে 1970 থেকে 80-এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়। বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পাকিস্তান। তবে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ব্যর্থ করতে যোগ দিয়েছিল ভারতও, কিন্তু শেষ পর্যন্ত কাদির খান কিংবা পাকিস্তানের শাসকদের ব্যর্থ করতে পারেনি কোনো পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক পরিচালক জর্জ টেনেট আব্দুল কাদির খান ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক বলে মনে করেছিলেন এবং প্রাক্তন মোসাদ প্রধান সাপ্তাই সাবিত তাকে হত্যা না করার জন্য অনুতপ্ত ছিলেন। কিন্তু প্রায় 25 কোটি পাকিস্তানির কাছে দেশটির পারমাণবিক কর্মসূচির নায়ক আব্দুল কাদির খান একজন কিংবদন্তি এবং জাতীয় বীর হিসেবে পরিচিতি পেয়েছেন। 1936 সালে জন্মগ্রহণকারী এবং 2021 সালে 85 বছর বয়সে মারা যাওয়া এই পারমাণবিক বিজ্ঞানী দক্ষিণ এশিয়ার দেশটির পারমাণবিক বোমা তৈরির জন্য অন্য যে কারো চেয়ে অনেক বেশি অবদান রেখেছেন। তিনি ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করে একটি অত্যাধুনিক ও গোপন আন্তর্জাতিক নেটওয়ার্ক পরিচালনা করতেন। এই দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়া শেষ পর্যন্ত লোভনীয় সামরিক মর্যাদার প্রতীক অর্জন করতে পেরেছে, কিন্তু লিবিয়া এবং ইরান এখনও এই পথে যেতে পারেনি। পাকিস্তানের অর্জন কোনোভাবেই সহ্য করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল। অভিযোগ রয়েছে, পাকিস্তানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের
ফিলিস্তিনিদের হত্যার চেষ্টা করেছিল দখলদার দেশটি। ১৯৮০-এর দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনা থেকে ভারত সরকার পরে সরে আসে। এ কারণে ভারত পাকিস্তানের এই পারমাণবিক কার্যক্রমে সরাসরি হামলায় অংশগ্রহণ করেনি এবং ভারত যুদ্ধেও যোগ দেয়নি। গুজব রটানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর। সোশ্যাল মিডিয়ায় সংস্থার চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন কর্মকর্তাদের সম্পর্কে মিথ্যা গুজব রটানোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, এনবিআরের চেয়ারম্যান, ডিজি, সিআইসি, কর, গোয়েন্দা ইউনিটের কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইলের স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ মিথ্যা তথ্য সংবলিত গুজব কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা এনবিআরের নজরে এসেছে। অনুসন্ধান থেকে জানা গেছে, বিদেশে নিবন্ধনকৃত একটি ফোন নম্বর ও একটি এআই সফটওয়্যার ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের আইন অনুযায়ী এই ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ, যে বা যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই অবস্থায় সংস্থার সব কর্মকর্তা কর্মচারীদের এমন ভুয়া মোবাইলের স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। বলা হয়েছে, এনবিআরের কর্মকর্তারা সবসময় দায়িত্বশীল আচরণ করছে। তাদের বিরুদ্ধে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করেছে।